হন্টিং অ্যাডলাইন পার্ট 37 চ্যাপ্টার 31 দ্য শ্যাডো। এত দেরি হলো কেন? পাগলাটে মেয়েটা খেকিয়ে উঠল। তার নিস্তেজ বাদামি চোখে আগুন জ্বলছে। ওই একই আগুন এখনো আমার বুকের মধ্যে জ্বলছে। আমার হৃৎপিণ্ড থামতে জানে না, আর আমি একটা অবিরাম তাগিদে পীড়িত। ওকে আবার চাই। মস্তিষ্কটা এমনভাবে তেলে ভেজা তাওয়ায় ছুঁড়ে ফেলা হয়েছে যেন ওটা একদম পুড়ে গেছে। আমার ফোকাস করার কথা, কিন্তু তা সম্ভব হচ্ছে না যখন অ্যাডির স্বাদ এখনও আমার জিভে লেগে আছে, আর আমি এখন ওকে আমার মধ্যে শক্ত করে পেঁচিয়ে থাকার অনুভূতিতে আচ্ছন্ন। আমি জানি না কিভাবে মনোযোগ দেই যখন মাত্রই আমি ঈশ্বরকে খুঁজে পেলাম, অথবা বলা ভালো, আমি নিজেই এখন এক ঈশ্বর হয়ে গেছি। কিন্তু কিভাবে আমি ঈশ্বরের মতো অনুভব করতে পারি, অথচ ওর কাছে এসে একদম ক্ষমতাহীন হয়ে পড়ি। আমি জানি না, শুধু এইটুকু জানি, এখন আমি অভিশপ্ত মেলায় আসতে ভালোবাসি। একটু কাজ পড়ে গিয়েছিল, আমি ধীরে বলে উঠি। ঘরটা খুঁজে দেখি কোনো কর্মচারী আছে কি না, অথচ কোনো মরণ ফাঁদ আছে কি না। যদি এই পাগল মেয়েটার খুনের দৃষ্টিকে বিবেচনা করি, ও এখনও আমাকে মারার পরিকল্পনা করছে। আর এই ভাবনাটা হাস্যকর। যদি আমাকে মেরে ফেলা তো সহজ হতো, তাহলে আমি অনেক আগেই মারা যেতাম। এই দাগগুলো তার প্রমাণ। আমাদের সংঘর্ষের পর ভাঙা পুতুল আর আমি সাময়িকভাবে জোট বেঁধেছি। যেহেতু মার্ক নিজের হাতে অ্যাডিকে অপহরণ করে দাসী বানানোর চেষ্টা করেছিল, আমি ঠিক করলাম ওকে বাঁচিয়ে রাখা আর কোনো মানে রাখে না। ও যখন অ্যাডির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই ওর নাম মৃত্যু তালিকায় লিখে ফেলেছে। ওর বাঁচার আর কোনো সুযোগ নেই। তাই আমরা চারজনকে অজ্ঞান করে ফেললাম। পুতুল বলল, ওদের যেন অতিথিরা না পায় এমন কোনো জায়গায় রেখে দিবে, এবং মধ্যরাতে এসে আমার উত্তর নেবে এবং ওদের একদম শেষ করে দেবে। ক্যালোরি স্বাভাবিকভাবেই পুরো ঘটনাটা দেখে ফেলল আর পুতুল ওকে তাড়িয়ে দিল। তখন আমি কিছু করতে পারিনি যখন চারজনকে সামলাতে হচ্ছিল। কিন্তু হন্টেড হাউস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার একজন লোককে দিয়ে ওকে খুঁজিয়ে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলাম। সহজভাবে বললে, ক্যালেরি একজন নির্যাতিত নারী যে শান্তিতে বাঁচার যোগ্য, কিন্তু ও একটি অপরাধের সাক্ষী, আর আমি ওকে কাউকে বলার সুযোগ দিতে পারি না। এরপর আমি সাথে সাথে অ্যাডিকে খুঁজে বের করি এবং ওকে পুরো সময় অনুসরণ করতে থাকি। ওকে মজা করতে দিই। সব হন্টেড হাউস, ভুতুরে কার্নিভাল টেন্ট, থ্রিল রাইড ঘুরে বেড়াই, আর আমি ওর ঠিক পেছনে আড়ালে থেকে পাহারা দেই, যাতে কেউ ওর দিকে খারাপ নজরে না তাকায়। তার ফল ভোগ করতে হবে। ওরা কোথায়? আমি জিজ্ঞাসা করি। পাগল মেয়েটার দিকে চোখ ফেরাই। ওর সাদা নাইট গাউনে ইতিমধ্যে রক্তের ছিটে লেগে আছে। আমি ভ্রু কুঁচকাই, কিছু বলি না। ও সিঁড়ির দিকে মাথা নাড়ে। আমার খেলাঘরে। ও আমাকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যেতে যেতে হঠাৎ থামলো। ফয়েতে তাকিয়ে রইল, যেন কিছু দেখছে, কিন্তু আমি কিছুই দেখি না। তাদের ডাক না দেওয়া পর্যন্ত নিচে থাকো, ও বলে চোখ না সরিয়ে। আমার ভ্রু নামিয়ে আসে। ভাবতে থাকি, ও আসলে কার সাথে কথা বলছে। ও এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমি একা সামলাতে পারবো। তারপর সিঁড়ি বেয়ে উঠে যেতে থাকে। এই পরিস্থিতি বেশ অদ্ভুত। জীবনে অনেক আজব পরিস্থিতির মধ্যে পড়েছি, কিন্তু এই অভিজ্ঞতা সবার উপরে। গলা খাকারি দিয়ে বলি, তো তোমার আসলে কি ব্যাপার? কি মানে আমার ব্যাপার? ও খেকিয়ে বলে, ওই লোকগুলো, তাদের কি আমার ভালো লাগে না? আমি মজা করে বলি, আসলে আমি এখনো বুঝতে পারছি না ওর সমস্যা কি। হয়তো ও মাদকাসক্ত, হয়তো মানসিকভাবে অস্থির, অথবা হয়তো ও আসলে আত্মা দেখতে পায়। আমার সঙ্গীরা না। আর ওরা তোমাকে বিশ্বাসও করে না। ওর সঙ্গী, এই মেয়ে আসলে কি দেখছে? ওরা কি ওর সহকারী নাকি কি? তুমি বললে ওদের নিচে থাকতে, আর তুমি একাই সামলাতে পারবে। আমি জিজ্ঞাসা করি, তাদের কি তোমার পেছনে হেঁটে যেতে দেখেছো? আমি তার পেছনে তাকাই না। কেউ থাকবে না। আমাদের দুজনার উপরে চারজন ছাড়া আর কেউ এখানে নেই। আমি মুচকি হেসে বলি, না। তাহলে উত্তর পেয়ে গেলে। আমি ওদের দরকার মনে করি না তোমার কাছ থেকে বাঁচতে। আর তুমি যেহেতু এখানে, তাই ভাবলাম ওরা এবার বিশ্রাম নিতে পারে। ও বিরক্ত গলায় বলে, তো মেয়ে মানসিক রোগী, ঠিক আছে। আহ আহ ও রেগে গিয়ে বলে, এটার মানে কি? এর মানে তুমি পাগল ছোট মেয়ে। ওই দানবগুলো কোথায়? যাই হোক, আমি ক্লান্ত গলায় বলি, 5 সেকেন্ডে ও কি দেখছে তাতে আমার আর কোনো আগ্রহ থাকলো না। এটা আমার জীবনে প্রভাব ফেলবে না, তাই আমি আর পাত্তা দিচ্ছি না। ও যদি ভাবে আমার পেছনে বিশাল বিশাল কথা বলা, কলা হাতে পিক্সফোর্ড নিয়ে
হাঁটছে, তবে ওর কল্পনায় আমি থাকি। শর্ত একটাই, ওপরের 4 জনের কাছে আমার সময় নষ্ট না হয়। ও যখন আমাকে ঘরে নিয়ে আসে তখনই ওরা চিৎকার শুরু করে, আঁকাবাঁকা কেঁচোর মতো ছটফট করছে। মার্ক চিৎকার করছে, সে বাঁচার জন্য করছে না, মারার ভয়ে করছে, বুঝতে পারছি না। তবে দুটোই হবে। ওকে ওর পাপের জন্য মুক্তি দিতে যাচ্ছি, তারপর ওকে মেরে ফেলবো। তারা কি তোমাকে চেনে? পুতুল জিজ্ঞাসা করে। আমি হু মেরে উত্তর দেই। ওদের ভাঙা হাড় আর অবস্থা দেখি বাকি 3জন এমনভাবে আমাকে দেখছে যেন আমি ভুতুড়ে দানব। এখন আমি জ্যাক, সেই সেলফ মেড মিলিয়নিয়ার। কিন্তু ওদের যখন আসল পরিচয় বলবো তখন ওদের চেহারা ক্যাসপারের মতো হয়ে যাবে। আমার জানতে হবে দুটো বিষয়: অনুষ্ঠানগুলো কোথায় হচ্ছে আর কিভাবে সেখানে ঢোকা যায়। আর জানতে হবে সোসাইটি কি অ্যাডির পেছনে লেগেছে কিনা। বাকি কিছু আমার দরকার নেই। তাদের চিৎকার কি কেউ শুনতে পাবে না? আমি এগুলো সবসময় করি, ও সহজভাবে বলে। আমি চোখের কোণ দিয়ে ওকে দেখি, একেবারে উপরে নিচে দেখি। তুমি কি মানুষ খুন করো? মেয়েটা ছোট কিন্তু মারতে জানে, আর ওর চোখে প্রায় সারাক্ষণ যে হত্যার ঝিলিক দেখি তাতে অবাক হই না। ও কাঁধ ঝাঁকায়, শুধু দানবগুলো। আমি হাসি। তাহলে তুমি নিজেকে দানব শিকারেও বলো। ও গর্জন করে পা ঠুকে দেয়, যেমনটা বাচ্চারা করে। তুমি মজা করছো? আমি একমত নই, তবে তর্ক না করে কাজে ফিরে যাই, যেমনটা আশা করেছিলাম। মার্কের মুখ থেকে টেপ খুলতেই ও বাঁচার জন্য আকুতি মিনতি শুরু করে। আর যখন ওকে আসল পরিচয় বললাম তখন ওর মুখ থেকে রক্ত চলাচল থেমে গিয়ে মৃত মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। বাকি 3জনের মুখও তাই। আমি হাসলাম। আমি নিজেই মৃত্যুদূত। মার্ক আমাকে বন্ধুর কথা মনে করিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করে, নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করে। এতে আমি অবাক হই না। ও স্বার্থপর, আত্মমুগ্ধ এবং বোকা। ওর আশেপাশের মানুষরাও এখন ওকে ঘৃণা করছে। মার্ক সবসময় জোরে কথা বলে, নিজের কুল প্রমাণ করতে চায়। আর শোনা যায় ও সবসময় দলের উল্টো পথে ভোট দেয়। আমি রাজনীতি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করি না, আইন ভাঙাই আমার কাজ। সুতরাং কি আইন পাশ হচ্ছে তাতে আমার কি? এছাড়াও আমি দানব শিকারী মেয়েটাকে খেপিয়ে দেই যখন ও খুন করার জন্য অস্থির হয়ে ওঠে। যাও, খুন শুরু করো। আমি হাত ইশারা করে বলি মিলার, জ্যাক আর রবার্টের দিকে। তোমার দানব শিকার থামাবো না। হঠাৎ বাতাসে শীষ, বুঝে যায় কোনো অস্ত্র আমার মাথায় পড়তে যাচ্ছে। আমি পাশ হটিয়ে নেই, ব্লেডটা সোজা মার্কের পেটে ঢুকে যায়। ওটা মনে হয় খুবই ব্যথা করছে। তারপরও ও পুরো পাগল হয়ে যায়। রবার্টকে মাটিতে ফেলে ছুরি চালাতে থাকে যতক্ষণ না ও পুরো মাংসপিণ্ড পরিণত হয়। মার্ক বমি করতে শুরু করলে আমি বিরক্ত হয়ে উঠি। দীর্ঘশ্বাস ছেড়ে ওর কাছে গিয়ে ওর হাত চেপে ধরি। ওর মধ্যে শক্তি আছে তা ঠিক, কাউকে বারবার ছুরি মারাটা বিশাল পরিশ্রমের কাজ। শতবার ছুরি মারলে একজন প্রাপ্তবয়স্ক মানুষেরও দম ফুরিয়ে যাবে। আর ওর মুখে হালকা ঘাম দেখা গেলেও ও আরও চাইছে। তুমি এখন দানব শিকার থেকে আমাকে আটকাবে? ও চেঁচিয়ে উঠল, কণ্ঠ এত চড়া যে আমার কানে বাজে। উফ! মেয়েরার তাদের চেঁচামেচি। ছোট মেয়ে, তোমার অনেক সমস্যার জন্য চিকিৎসা দরকার, তবে রাগ নিয়ন্ত্রণই প্রথম। আমি বললাম। ও তাকিয়ে রইল, মুখটা কাঁপছে, একদম কোনো ভাঙা রোবটের মতো। আর আমি নিশ্চিত এই অভিজ্ঞতায় এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। ওকে দেখেই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাবে। তাই আমি আমার রাগ দমিয়ে রেখে কড়া স্বরে আদেশ দেই, আমার দিকে তাকাও। ওর বিশাল বাদামি চোখগুলো উপরের দিকে তাকায় আমার দিকে। আর যদি ওর চোখে পাগলামি ঝিলিক না থাকতো আর সারা শরীর রক্তে ভিজে না থাকতো, তাহলে ও একেবারে নিষ্পাপ আর মিষ্টি দেখাতো। কি ভীষণ মিথ্যে হতো সেটা। ছুরিটা ফেলে দাও। সঙ্গে সঙ্গে ওর হাত শক্ত হয়ে আসে। ছুরিটা রক্তে ভেজা মেঝেতে ঠং করে পড়ে যায়। তোমার নাম কি? আমি জিজ্ঞাসা করি। সিবেল। ও থামে। আমার বন্ধুরা আমাকে সিব্বি ডাকে। একটা দয়ার বোধ আমাকে আঘাত করে। আমার মনে হয় এই মেয়ের একমাত্র বন্ধু ওর মনের ভেতরেই বাস করে। এই মেয়ে একা, সম্পূর্ণ একা। যেভাবে ও দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে ঘুরে বেড়ায়, দেখে মনে হয় এই মেলায় যারা কাজ করে তারা হয়তো ওর উপস্থিতি সম্পর্কেও জানে না। অন্তর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলি, সিদ্ধান্ত নিই মেয়েটাকে একটুখানি সুযোগ দেই। জানি না ওর জন্য খারাপ লাগছে বলেই কি না, তবে শালা বোধ হয় তাই। তুমি দারুণ মেয়ে, সিভি। কিন্তু তোমাকে এখন ঠান্ডা হতে হবে। আমি শান্তভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি না যখন তুমি ওখানে কারো গায়ে পাগলের মতো ছুরি চালাচ্ছ, বুঝলে? তার ডাকনাম ব্যবহার করায় ওর শরীরে টান কমে আসে।
ওর বন্ধু হিসেবে ওকে স্বীকার করে নিতেই ওর এই প্রতিক্রিয়া দেখে আমার ভেতরে আরেকটু খারাপ লাগে। ধীরে ধীরে অনিচ্ছায়ও মাথা নাড়ে। আর যখন আমি নিশ্চিত করি যে ওকে দানব শিকারী বলে মজা করছি না এবং ওর ছুরির ফলা থেকে একটা চোখ মুছে দেই, তখন ওকে ছুরিটা ফেরত দেই শান্তির প্রতীক হিসেবে। তারপর আমি আবার মার্ককে জিজ্ঞাসাবাদ শুরু করি, এইবার শান্তিতে। মার্ক, তুমি কি আমাকে আমার দরকারি তথ্য দেবে? আমি জানতে চাই তুমি কোথায় ওই রিচুয়ালগুলো করো। আমি জিজ্ঞাসা করি, কণ্ঠে কোনো আবেগ নেই, মুখেও না। জেড, আমি শপথ করে বলছি আমি কিছু জানি না। মার্ক মিথ্যা বলেও ঠোঁটে এখনও বমি লেগে আছে। যখন সিবি ওর প্রিয় বন্ধুর দেহ গুঁড়িয়ে দিয়েছিল তখনই ও বমি করেছিল। ঘটনাটা নৃশংস ছিল, আমিও মানি। আমি নিচু হয়ে মার্কের হাত তুলে নেই, ছুরির ফলা দিয়ে ওর নখের নিচে ঢুকে পুরো নখটা তুলে ফেলি। মার্ক খুনের মতো চিৎকার করে, কিন্তু এই নির্লজ্জ শুয়োর আসল ব্যথা এখনো পায়নি। আবার চেষ্টা কর, আমি শান্ত গলায় বলি। ও আবার মিথ্যা বলতে শুরু করে। তাই আরেকটা নখ তুলে ফেলি। যখন তৃতীয় নখের নিচে ছুরি ঢুকে উঠাতে যায় তখনও শেষমেশ হেরে যায়। আমার হাসি পেতে শুরু করে। ও যে বাচ্চাদের অপহরণ করে তারাও নির্যাতনের সময় মার্কের চেয়ে বেশি সময় টিকে থাকে, যা প্রমাণ করে মার্ক সবসময় দুর্বল ছিল। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। আমি থেমে গিয়ে ভ্রুকুচকে ওর পরবর্তী কথার জন্য অপেক্ষা করি। ওর শ্বাস অনিয়মিত, চোখে মুখে কান্নার স্নোটের দাগ, ঠোঁট ভিজিয়ে নার্ভাসভাবে বলে ওঠে, কিছু বাচ্চাদের আমরা একটা আন্ডারগ্রাউন্ড ক্লাবে নিয়ে যাই। সিব্বি সামনে আসে। মার্ক যখন ওর নোংরা অপরাধের কথা স্বীকার করছে, ওর মুখে মুগ্ধতা খেলা করছে, আমি ওকে চোখের ইশারায় থামাই। তারপর মার্কের দিকে মন দেই। এই জায়গাটা কোথায়? আমি শান্তভাবে জিজ্ঞাসা করি। যদিও ভেতরে আগুন জ্বলছে, আমার কণ্ঠ স্বাভাবিক রাখতে কঠিন পরিশ্রম লাগে। শুধু প্রাইভেট জেন্টলম্যানস ক্লাব সেভিয়ারের মাধ্যমে ঢোকা যায়। ক্লাবে ঢোকার জন্য বিশেষ অনুমতি লাগে। তারপরে ও থেমে যায়, কথা বের করতে লড়াই করছে। অবশেষে ও বলে ওঠে, ডানজনে ঢোকার অনুমতি পেতে হয়। আমার বুকে গর্জন ওঠে, তবে আমি তা দমন করি। আমার হাত কাঁপতে থাকে, ওর গলায় ছুরি বসিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু নিজেকে থামাই। তাহলে এই ডানজনে কি করো? ওর চোখ ঘুরে যায়, মুখ নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। এক ঝটকায় ছুরিটা দিয়ে নখ তুলে ফেলি। ওর চিৎকার আমার শরীরে জমে থাকা রাগ কমাতে কিছুই করে না। এই মানুষটাকে খুন করতে আমার খুব ভালো লাগবে। ওর আর্তনাদ যখন ধীরে ধীরে মরবে, সেটাই হবে আজ রাতে আমার ঘুমের সঙ্গীত। আরেকটা নখের নিচে ছুরি ঢোকাতে যেতেই ও শেষমেশ মুখ খোলে। রক্তে হাত ভিজে গেছে, কিন্তু এখনও মার্কে রক্তাক্ত করা শুরু করেছি মাত্র। দাঁড়াও, আমি বলছি, দাঁড়াও হারামজাদা। আমি আবার ভ্রু উঁচিয়ে ওর পরবর্তী কথার জন্য অপেক্ষা করি। আমরা আমরা তাদের উপর রিচুয়াল করি। ওর ঠোঁট শক্ত করে, লাল মুখে কষ্টের ছাপ। এভাবেই আমরা সিক্রেট সোসাইটিতে অঙ্গীকারবদ্ধ হই। আমাদের রিচুয়াল করতে হয় এবং একজন ভার্জিনের রক্ত খেতে হয়। ও স্বীকার করে বাচ্চাদের উপরে কি করে। সরকারে জড়িত থাকার কথা জানাই, আর আমি নিশ্চিত করি বাকি দুজনও এই বিকৃত রিচুয়ালের অংশ। জ্যাককে উরুতে ছুরি মারতে হয় স্বীকার করানোর জন্য, কিন্তু মিলার সহজে স্বীকার করে নেয়। জ্যাক আর মিলাক এর মতো কষ্ট পেতে চায় না। এখন আমি খেলতে পারি, জেড। পাশে দাঁড়িয়ে সিবি অস্থির গলায় জিজ্ঞাসা করে, ওর হত্যার তৃষ্ণা দেখে এই মুহূর্তে আমি ওর সাথে সম্পর্কিত অনুভব করি। আমাদের দুজনের লক্ষ্য এক, এই নরপিশাচদের হত্যা করা। যাও, মজা করো ওদের সাথে। আমি মার্কেট থেকে কিছু কথা বের করব। আমি অনুমতি দেই। জার্ক আর মিলারের দিকে মাথা নাড়িয়ে, তুমি যদি আমাকে যেতে না দাও আমি আর কিছু বলবো না। মার্ক মরিয়া হয়ে চিৎকার করে। মৃত্যুর ছায়া ওর উপর ঘনিয়ে আসে। তুমি দুর্বল মার্ক। যখন ব্যথা অসহ্য হবে তখন তুমি সব বলে দেবে, হয় ধীরে মরবে, না হয় দ্রুত। শিবি খুশিতে লাফিয়ে জ্যাকের দিকে এগিয়ে যায়। ওর মুখ ফেটে বলে, আর আমি নিজেকে অনেক কষ্টে ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে রাখি। আমি নিচু হয়ে মার্কের চোখের সমান উচ্চতায় যাই। ছুরিটা ওর যৌনাঙ্গের ওপর ধরে রাখি। বাচ্চাদের নির্যাতন করতে যে যন্ত্র ব্যবহার করেছে, ও বেঁচে থাকতে থাকতে সেটা কেটে ফেলা হবে আজ রাতে। অ্যাডির বিষয়ে তুমি কাদের সাথে কথা বলেছিলে? আমি জিজ্ঞাসা করি। মার্ক তোতলাতে থাকে, মাঝে মাঝে চোখ ঘুরে বন্ধুর ওপর চালানো নির্যাতনের দিকে তাকাচ্ছে। হাড় ভাঙার আওয়াজ, জ্যাকের আর্তনাদ ভেসে আসে। আমি ছুরিটা আরও চেপে দেই। মার্ক আবার আমার চোখে তাকায়, হুমকি বুঝতে পারে। আমার দিকে ফোকাস করো মার্ক। আমি গম্ভীর স্বরে বলি,
অ্যাডির বিষয়ে তুমি কাদের সাথে কথা বলছিলে? মার্ক নার্ভাসভাবে ঠোঁট ভিজিয়ে বলে, কি প্রসঙ্গে? তাকে অপহরণ করে বিক্রি করার প্রসঙ্গে। যেমনটা করার প্ল্যান ছিল আমি না আসা পর্যন্ত। তুমি কি এই বিষয়ে কোনো ক্ষমতাশালী কারোর সাথে কথা বলেছিলে যারা এই রিচুয়াল বা সেভিয়ারে জড়িত? ওর উত্তর জানি, তবুও শুনতে চাই। ওর চোখের আলো নিভে যেতে দেখি ব্যথার জন্য নিজেকে মানিয়ে নেয়। হ্যাঁ, ও ফিসফিস করে। 1 সেকেন্ডের জন্য আমার ধৈর্য ভেঙে যায়। আমি গর্জন করে ওর বুক চিরে দেই ছুরির ধার দিয়ে। মার্ক চিৎকার করে ওঠে, ব্যথায় ওর মুখ লাল হয়ে যায়, কিন্তু আমি থামি না। কে? আমি গর্জাই, নিজের ভেতরের জন্তুর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মার্ক যখন কাতরাতে থাকে আমি আবার ছুরিটা ওর যৌনাঙ্গের ওপর বসিয়ে দেই। তীক্ষ্ণভাবে চেপে ধরি, ত্বক কেটে যায়, কিন্তু ক্ষতি তেমন হয় না এখনও। ঠিক আছে, ঠিক আছে, মার্ক চিৎকার করে। ব্যথায় ওর চোখ ছানা বড়া হয়ে যায়। কে? আমি গর্জে উঠি। আমি নাম চাই, মার্ক। ও কাঁদতে কাঁদতে আমাকে নামগুলো দিয়ে দেয়। রিচুয়াল পরিচালনাকারীদের নাম, যা হয়তো ছদ্মনাম, কিন্তু এটিই শুরু। মার্ক স্বীকার করে ও কখনো ওদের মুখ দেখেনি। সব যোগাযোগ ভিডিও ফিডে হতো, যেখানে ওরা অন্ধকারে আড়ালে থাকতো। ওরা এক প্রকার গোপন আন্ডারগ্রাউন্ড সরকার। এবং মার্কের কথাই বুঝতে পারি তারা আমাদের সরকারের চেয়েও বেশি ক্ষমতাশালী। প্রেসিডেন্ট শুধু একটা পুতুল, আর এই সোসাইটি নামের মানুষগুলো তাদের কাছে আসল ক্ষমতা। কেন তুমি এটা করলে, মার্ক? জানতেও যে অ্যাডি আমার, তবুও কেন ওর পেছনে গেলে? ওর থুতনি কাঁপতে থাকে, মরা মাংসের মতো করুণ লাগে। ও আগে থেকেই মার্ক ছিল। আমার হৃদয় থেমে যায়, মেরুদণ্ড বেয়ে নেমে যায় যেন সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়া বল। ওর ছবি তুলেছিলাম ওকে চিনতে পেরে। যখন ও নিজের নাম বলল বুঝলাম ও সোসাইটির টার্গেট। ঠিক সেই সময় ওরা আমাকে ফোন করে। আমি সব বলে দেই। ওর দাম অনেক, ভাই। আর সোসাইটি ওকে চায়। কারো পরিচয় তাদের কাছে কোনো ব্যাপার না। যখন তারা কাউকে চায় তারা পায়। আর যদি আমি ওকে দিতাম, আমাকে অনেক পুরস্কার দিত। ও ফুপায়, নাক দিয়ে স্নোট গড়িয়ে পড়ে। তারা ওকে কেন টার্গেট করেছিল? মার্ক একটা ভেজা নির্লিপ্ত হাসি হাসে। তারা কাউকে কেন টার্গেট করে? যদি কেউ সুন্দরী হয়, চোখে পড়ে, তাহলে সোসাইটির নজরে পড়ে। ও হয়তো নিজেই বইয়ের জন্য, বা তুমি জানো নারীরা আজকাল কেমন, যেমন পোশাক পরে। আমি ওর হাত ধরে আবার একটা নখ তুলে ফেলি। সেই মূর্খ বাক্য শেষ করার আগেই যেন শরীরের সামান্য অংশ দেখা মানেই ধর্ষণ আর অপহরণের নিমন্ত্রণপত্র। ওর আর্তনাদ রাগ কমাতে পারে না। আমি দুঃখিত, ঠিক আছে, আমি দুঃখিত। দেখো, তুমি সোসাইটির কথা উপেক্ষা করতে পারো না। আর তারা তোমার পেছনে আসবে। জেড, মার্ক কষ্টে বললেও গভীর। আশা করি তারা আসবে। তাহলে আমি তাদের খুঁজতে যেতে হবে না। জেনে যে এডি আগে থেকে টার্গেট ছিল, তা শুধু রাগ নয়, ভয়ও জাগায় আমার ছোট্ট ইঁদুরের জন্য। আমি থাকি বা না থাকি, এডির জীবনে এই পরিণতি ছিল। আর ও যেহেতু সেই মেয়ে যার জন্য আমি পাগল, তাই এটা যেন নিয়তি, এটা যেন ভাগ্য। যে মেয়েটিকে ভয় দেখায়, সেই মানুষটি তার জন্যই হন্তারক জগৎ ধ্বংস করতে জন্মেছে। আমি জানি। তুমি চিন্তা করো না, মার্ক বলে যাই আমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু আমি মরলেই ওরা জায়গা বদলাবে, আমি এটা মেনে নিয়েছি। আমি সিভির দিকে তাকাই। এখনও মিলারকে নিয়ে ব্যস্ত। ও হতে পারে একটি স্কেপগোট। যদি সোসাইটি জানতে পারে যে একজন পাগল মেয়ে এই 4জনকে হত্যা করেছে, যে মেয়ে আগেও খুন করেছে, তাহলে তারা এটাকে আংশিক সত্য হিসাবে ধরে নেবে। ভুল জায়গা, ভুল সময়। এক উন্মাদ মেয়ে যে দাবি করে সে অশুভ শক্তি টের পায়, এই লোকগুলোকে খুঁজে বের করে ঠান্ডা মাথায় মেরে ফেলেছে। সে আদর্শ স্কেপগট। কিন্তু ওকে ব্যবহার করার ভাবনা ভালো লাগছে না। ও একজন একা বিকৃত মেয়ে যে আমাকে এই খুনগুলো সম্পন্ন করতে সাহায্য করেছে। আমি না থাকলেও ও করত। তবু ওর সাহায্য ছাড়া আজকের তথ্য পেতাম না। আর সেটা অমূল্য। তাই আমি সিদ্ধান্ত নেই, শিবিকে রক্ষা করব, প্রমাণ সরাবো, লাশ গুম করব, এবং সেভিয়ারে ঢোকার আগে ওদের স্থানান্তর রোধ করার চেষ্টা করব। তারা কি জায়গাটা গুড়িয়ে দেবে? হ্যাঁ, মার্ক দ্রুত উত্তর দেয়। আমি ধীরে শ্বাস ছেড়ে মাথা নাড়াই। সিবিকে বাঁচিয়ে দিয়ে প্রথম সত্যিকারের সূত্র হারাচ্ছি। যদি আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমাকে ভেতরে ঢুকতে সাহায্য করতে পারি। মার্ক মরিয়া হয়ে দর কষে। আমি সাহায্য করব, তুমি যা ইচ্ছা করবে। শুধু আমাকে বাঁচিয়ে দাও। বাকি 3জন তো মরে গেছে। আমি বলি, তাদের স্থানান্তর করতেই হবে। না, যদি তুমি সব দোষ এই মেয়ের ওপর চাপাও। এটাই তো তুমি চেয়েছো, তাই না? শিবি এখন রক্তপিপাসায় অন্ধ। মার্ক কি বলছে শুনছে না।
কিন্তু আমি শুনতামই আমাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি নেই। আমি জানি মেয়েটা এখনো আমাকে মারার প্ল্যান করছে, কিন্তু সে পারবে না, কারণ ওর ধারণা যতই যা হোক ও একা আর আমি একা। আমি এত খারাপ লোকের সাথে লড়েছি, একটা মেয়ে আমাকে শেষ করতে পারবে না। হয়তো ও সাহসী, কিন্তু তবুও আমি মার্কের দিকে মন দেই। তারা কোথায় যাবে জানো? আমি জিজ্ঞাসা করি। মার্ক থেমে যায়, বুঝতে পারে এই কথা বললেই ওর হাত থেকে শেষ আশ্রয়ে চলে যাবে। আমি ছুরি দিয়ে ওর যৌনাঙ্গে আরেকটু চেপে ধরি, বোঝানোর জন্য আমি বুঝতে পারবো যদি সে মিথ্যা বলে। না, ও অস্বীকার করে, ঠোঁট কাঁপে। ওরা পরে না বলা পর্যন্ত জানাবে না। আমি মাথা নাড়ি, হাত তুলেই ছুরিটা ওর তলপেটে গভীরে বসিয়ে দেই। ওর চিৎকার আমার ভেতরের ভয় আর রাগের গহ্বরকে একটু শান্ত করতে পারে না।